এই প্রত্যাশা পূরণের দিকে যেতে পারবে। এই ফান্ডামেন্টাল জায়গাটিকে মনে রেখে আমরা এবার যদি আসি যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আমার প্রত্যাশা কি, এইটা বলার আগে আমি আমার জীবনে এই নৌকায় আহমদের কবি সাহেব তখন ছিল মনুমিয়া, ওরফে মনুমিয়া, কারণ এই নৌকারে ঘৃণা করে আহমদের কবি সাহেব নির্বাচন করতে। আমি নৌকা কিছু আমার জীবনে বলতে পারবো না, কিন্তু শান্তি ছিল, কবি সাহেব ছিল, আমাদের মনে কোনো ভয় ছিল না। তখন আমি জিয়ার সাথে আমি হ্যান্ডশিপ করে আমার মনের ডাইন কলার ভিতরে জিয়া জীবন আমার একের তলব বৈশাখ গেছে। আমার মনের ভিতরে এমন একটা বইতে জিয়ার কথা ছাড়া আমি আর জীবনে কাউকে চিনি না। এখন আমাদের কথা হলো আমরা মন খুলে কথাও বলতে পারবো, সবাইকে ডাকতেও পারবো, এমন একটি অবস্থা থেকে যে ছাত্র জনতা নিজের গাড়িকে এখানে রাখতে দিতে পারিনি। আমি বলেছি আমরা একটা মিটিং এ এসেছি, দুটো গাড়িই থাকুক, না ওই গাড়িটি থাকতে পারবে না। এইরকম দুর্বিষহ অবস্থা তারা করেছিল। এই সমস্ত কিছু থেকে পার হয়ে এসে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আজকের যে রাষ্ট্র ব্যবস্থাপনা চলছে, খুব দ্রুতই যদি আমরা চাই, সেটা যেমন সম্ভব নয়, তেমনি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা চাই যে তারা দূরবর্তী হোক, মধ্যবর্তী হোক, একটা রোড ম্যাপ যেন ঘোষণা করে। আর এটা খুব সত্য কথা যে রাজনৈতিক অংশীজনের বিশাল একটি ভূমিকা রয়েছে। জনগণের এক্সপেকটেশন থেকে আমরা কথা বলবো। আমরা সবাই যদি নতুন ভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে। একটা হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে, কলোনিয়াল রাষ্ট্র। পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা, সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে, প্রায় সেই রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে তিনটি মূল মন্ত্র থাকে, যেটা বিচার বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন এবং সংবিধান, পার্লামেন্ট। তো এই তিনটার মধ্যে চারটি যে সংস্কার হচ্ছে, কমিশন গঠন হয়েছে চারটি, আরগুলি হচ্ছে সেই নির্বাচন, যে সংবিধান বা নির্বাচনগুলি সুষ্ঠু করতে সংবিধানে কয়েকটি সহযোগিতা লাগে। সেটি হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার, সেখানে আছে আরো কিছু কমিশন। তো আরো কয়েকটি কমিশনের কথা হয়তো আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করতে পারি, যেটি আমাদের প্রয়োজন। সেটি হচ্ছে যে আমরা যখন রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি, সেখানে যেমন জনপ্রশাসনের সংস্কার আসে, পুলিশ প্রশাসনের সংস্কার আসে, তেমনি আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি যে আমাদের সেনাবাহিনীদেরও মধ্যে কিছু যে কথাটা বিভিন্ন ভাবে আলোচিত হচ্ছে, সেটার সংস্কার কি আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা, সেটাও কিন্তু আমাদের আলোচ্য বিষয়ে আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা দলের কথা বলছি না, মূল যে দলগুলো আছে সেখানে সংগঠন কিভাবে হয়। সংগঠন তো বটম আপ হতে হবে। আমাদের সংগঠনকে বটম আপ হচ্ছে, আমাদের সংগঠন হচ্ছে টপ ডাউন। এই মূল প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আছে। তারা হয়তো প্রকাশ্যে সেভাবে জোরদার করে বলেনি এতদিন, কিন্তু তারা কিন্তু তাদের কাজকর্মে প্রকাশ করে দিয়েছে। কিভাবে কাজকর্মে প্রকাশ করেছে? রাজনীতিকদের কথায় তাদের আস্থা কিনা। আমরা সবকিছু রিফর্ম করার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও রিফর্ম হই। আমরা বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসাবে আমরা গড়ে তুলি। বিশেষ করে এই কারণে দুটি উদ্দেশ্য ছিল বাংলাদেশ সৃষ্টি। প্রথমটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল অর্থনৈতিক সাম্য। আমি আজকে 15 বছর পরে একটি নরসিংদীর ডিসি সাহেবের কল পেয়েছি। 15 বছর পরে হঠাৎ করে আমি টেলিফোন ধরার পর বলে আমি নরসিংদীর, আপনি আমাকে ফোন করেছেন কেন? বলে যে না, এমনি করেছি, আমি এসেছি, নতুন এসেছি, এখানে জয়েন করেছি। আমাকে ফোন করার প্রয়োজন। সঙ্গে আমি আরেকটি কথা বলেছি, এটা আজকে আমি বিশ্বাস করি আমার বলা প্রয়োজন। এই যে সরকার, এই যে প্রশাসন, খোলাখুলি আপনারা বলেছেন যে কার ডিসি কোথায় হবে, কে ডিএনও হবে। সরকার, they need the support of the government. ওই গার্মেন্টস ওনার একজন, তার কিন্তু সরকার আছে নাই, সরকার কি করবে না করবে কোনো কিছু দরকার। তারা ব্যাংক থেকে কি বলে ঘুষ দিয়ে তারা 5,000 কোটি টাকা ঋণ নিয়ে নেবে, সেখানে সরকার লাগে না।
তো সরকারের ব্যাকিং লাগে হয়তো। কাজেই আপনারা যদি এই দেশের মঙ্গল করতে চান, এই দেশের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের সেবা করেন, সেটাই হবে সবচেয়ে বড় পথ। এই দেশকে আমরা যদি পরিবর্তন করতে চাই, একটি জনকল্যাণমুখী একটি দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের কোটি কোটি বঞ্চিত মানুষের যে অধিকার, কথা বলার অধিকার তো আমরা বলেছি, ভোটের অধিকার এটাও আমরা বলেছি। আমি সঙ্গে যেটা জোর করবো, যেটা